কি ব্যাপার ডক্টর আজলান, আজ হঠাৎ আমার ডাক পড়ল আপনার কেবিনে? তাও আবার আপনিই ডাকলেন? অষ্টম আশ্চর্য। আহিলের কেবিনে ঢুকতে ঢুকতে বলল সামিয়া। আজ সকালেই এসে শুনেছে ডিউটি শেষেই যেন আজলানের কেবিনে যেন যায়। আজলান তাকে ডেকেছে। সামিয়া অবাক হলেও অবাককে পাত্তা না দিয়ে মনে মনে খুশি হলো। আজলানের সব কিছুই তো তার ভালো লাগে। ও রাগ বিরক্তি দেখলেও তার মনে হয় সারাক্ষণ যেন সব শুনে। আজকে আজলান ডেকেছে শুনে মনটা উড়ু উড়ু করছে। কাজে মন বসাতে পারছে না, আর না পারছে তখনই ছুটে যেতে। অ্যাসিস্ট্যান্টকে কড়া ভাষায় বলে দিয়েছে যেন আজকে কম রোগীর অ্যাপয়েন্টমেন্ট নেয়, তার স্পেশাল কাজ আছে। সেই থেকে মনটা ছটফট করছে আর ভাবছে হয়তো আজলান তাকে বুঝতে পারছে। কোনো রকম ডিউটি দ্রুত শেষ করে ছুটে গেল আজলানের কেবিনে। আজলান তখন বসে আছে গম্ভীর মুখে। একটু আগেই ডিউটি শেষ করলো। সে অনেক আগেই বেরিয়ে যেত, কারণ সে বাসায় গিয়ে মাকে নিয়ে বের হবে নওমীর বাসার উদ্দেশ্যে। মাকে এখনও বলেনি ওদের কোথা, তবে বলেছে একটা জায়গায় যাবে। এসব ভাবতে ভাবতে শোনা গেল সামিয়ার কণ্ঠস্বর। সে মাথা তুলে তাকালো। মুখাবয় শক্ত হয়ে গেল তার। চোখে যেন আগুনের ফুলকি দেখা যাচ্ছে। তবুও স্বাভাবিক কণ্ঠে বলল, আয়, আমিই ডেকেছি। সামিয়া খুশি খুশি মনে হেসে এসে বলল। সামিয়ার মনে কি চলছে ভেবে মনে মনে হেসে নিল আজলান। হাসাহাসি শেষে নিজের ওপর বিরক্ত হলো সে। নিজের এত বছরের ব্যক্তিত্ব থেকে বেরিয়ে সে মনে মনে হাসছে। পরক্ষণেই ভাবল, নওমী আর আদনানের প্রভাব মনে হয়। ওদের পেয়েই সে আবার আগের মতো হচ্ছে। এটা ভেবে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। এদিকে আজলানের হাসি দেখে সামিয়ার মনে আগডুম বাগডুম হচ্ছে। সে হাসি আরও জোরালো করে বলল, হ্যাঁ বল, কেন ডেকেছিস হঠাৎ? আজলান টেবিলের উপর রাখা একটা ফাইলের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তার বসার ভঙ্গিটা অত্যন্ত শান্ত, কিন্তু সেই শান্ত ভাবের আড়ালে যে একটা প্রলয়কারী ঝড় লুকিয়ে আছে তা সামিয়া টেরই পেল না। আজলান ধীরে সুস্থে ফাইলটা বন্ধ করল। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে ঠান্ডা চোখে সামিয়ার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক ম্লান রহস্যময় হাসি। সে বলল, অবাক হয়েছিস নাকি ভয় পেয়েছিস? সামিয়া না বুঝে জবাবে বলল, ভয় কেন পাবো, অবাকই হয়েছি, তবে খুশিও হয়েছি। তাই আজলানের এমন হাসি খুশি কথায় সামিয়া এক প্রকার অস্থির হয়ে গেল খুশিতে। আজলান, সত্যিই আজলান এমনভাবে কথা বলছে? আজলান পাশ থেকে কফি মগটা হাতে নিয়ে একটু চুমুক দিল। সামিয়ার এই অস্থিরতা, তার চোখের চাতক পাখির মতো চাউনি, সবই আজলান খুব ধীরে সুস্থে অবলোকন করছে। বাঘ যেমন শিকার করার আগে কিছুক্ষণ শিকারকে নিয়ে খেলা করে, আজলানের মনোভাবও ঠিক তেমন। সে একটু হেসে বলল, খুশি হওয়াটাই স্বাভাবিক সামিয়া। নিজের মনের আশা পূরণ হলে কার না ভালো লাগে, তাই না? সামিয়া মনের ইচ্ছে বলতে গিয়ে কি বুঝল কে জানে। সে আরও বেশি উৎফুল্ল হয়ে গেল। আহিল, খোলামেলা বল তো, কি বলছিস? আমি বুঝতে পারছি না। আমি বুঝাচ্ছি যে মানুষের মন তো সবসময় একরকম থাকে না। সময়ের সাথে সাথে অনেক ধারণাই বদলে যায়। আমি রিয়ালাইজ করছি এই দীর্ঘ সময়টা একা কাটাতে কাটাতে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে তখন সে পেছন ফিরে তাকায়, ভাবে কার জন্য সে সব হারালো, আর কে তার এই একাকিত্বে সবসময় ছায়ার মতো পাশে ছিল। বাকি সব বাদ দিয়ে আজলানের মুখে পাশে ছিল শব্দ দুটো শুনে সামিয়ার চোখ দুটো চকচক করে উঠল। সে ভাবল, এতদিনে বুঝি তার সাধনা সফল হতে চলেছে। নওমী চলে যাওয়ার পর সাধনা সফল হতে চলেছে। নওমী চলে যাওয়ার পর আজলানের জীবনে যে শূন্যতা তৈরি হয়েছিল সেখানে আজ নিজের জায়গাটা পাকা দেখতে পেল সে। এর জন্যেই তো এত বছর চেষ্টা করছিল সে। সে আবেগে মেশানো গলায় বলল, আমি তো সব সময় তোর পাশেই থাকতে চেয়েছি আহিল। তুই দূরে দূরে থাকতি, কিন্তু আমি কোনোদিন তোর ভালো চাওয়া বন্ধ করিনি। তোর এই একাকিত্ব, এই কষ্ট আমি প্রতিদিন দূর থেকে দেখেছি। আজলান মনে মনে এক চরম বিতৃষ্ণা অনুভব করল।
যে মেয়েটা একটা সাজানো সংসারকে নিজের হাতে বানিয়ে ধ্বংস করে দিল, সে আজ কত সহজে সহানুভূতির নাটক করছে। কিন্তু উপরে উপরে এমন ভাব করলো যেন সে খুশি। তুই খুব বুদ্ধিমান, আর ঠিক এই কারণে আজ তোকে এখানে ডেকেছি। আসলে একটা খটকা আমার মনে ইদানিং খুব বেশি কাজ করছে। আমি একটা নিখুঁত অঙ্কের হিসেব মেলাতে পারছি না। ভাবলাম তুই ছাড়া এই হিসেব আর কেউ মেলাতে পারবে না। মনে মনে ডান্স দেওয়া শুরু করে দিয়েছে সামিয়া। আজলান আমার প্রশংসা করছে, আমাকে সাহায্যের জন্য খুঁজছে। আহা আল্লাহ, তুমি আমাকে কী দিন দিলে বলো। এত খুশি লাগতেছে। মনে মনে এগুলো বলে হেসে মুখে পড়ল, বল কিসের হিসেব? তোকে সমাধান দিতে আমি হাজির। আজলান সময় নিয়ে বলল, এই যে 3 বছর আগে নওমি চলে গেল হঠাৎ, কোথায় গেল, কেন গেল, কিছু বুঝতেই পারছি না। আজলানের মুখে নওমির কথা শুনে মুখের হাসি উবে গেল সামিয়ার। অপ্রস্তুত হলো ভালোই। সামিয়া কোনো মতে নিজের ভেতরের অস্বস্তিটুকু চেপে রাখার চেষ্টা করল। এই মুহূর্তে আজলানের মুখে নওমির নাম শোনার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। তবে নিজেকে সামলে নিয়ে একটু হালকা সুরে হাসার চেষ্টা করে বলল, এত বছর পর আবার এগুলো ভাবছিস কেন? ও তো সেই কবেই তোকে ভুল বুঝে রাগ করে নিজের মতো চলে গেছে। এখন আর ওসব ভেবে নিজের মাথা খারাপ করার কি দরকার? মাথা খারাপ করছি না। কাল একটা ফাইল দেখতে গিয়ে মনে আসলো ওর কথা। নমি মেয়েটা ছিল সহজ সরল। ওর হুট করে চলে যাওয়ার কথা মাথায় আসলো কিভাবে? এত বছর পর এসব কথা কেন তুলছিস বল তো আহিল? কারণ মনে হচ্ছে নওমির মতো মেয়েকে আড়াল থেকে উস্কে দিয়ে চলে যেতে কেউ সাহায্য করেছে। আজলানের এই ঠান্ডা মাথার অনুমান শুনে সামিয়ার বুকের ভেতরটা যেন একটা বড়সড় ধাক্কা খেল। সে আমতা আমতা করে বলল, কে উস্কে দেবে আহিল? তুই তো জানিস ও কতটা একগুঁয়ে আর জেদি ছিল। আর সে যে নিজেই চায় ওকে কারো উস্কে দেওয়া লাগে না, বুঝেছিস? আমি কারো ওপর দোষ চাপাচ্ছি না সামিয়া। আমি জাস্ট লজিক্যালি ভাবছি। নওমিকে আমি বিয়ে করেছিলাম, ওর রাগ অভিমান সবটা আমার চেনা। ও আর যাই হোক, এতটা শক্ত মনের মেয়ে ছিল না যে এত বড় কাজ করবে। এতদিন রাগের বশে পাত্তা না দিলেও এটা এখন মনে পড়ছে, বুঝলি? ও একা কখনো বেরোতোই না, কোনো কিছু আমার কাছ থেকে লুকাতো না। সেখানে কেউ ওকে নিশ্চয়ই জোর করেছে চুপ থাকার জন্য। সামিয়া একটা শুকনো ঢোক গিলল। এসির বাতাসেও তার কপাল বেয়ে এক ফোঁটা ঘাম নেমে এলো। সে একটু বিরক্ত হওয়ার ভান করে বলল, তোর এই লজিকের কোনো মাথা মুন্ডু নেই আহিল। যে নিজের ইচ্ছায় চলে যায় সে নিজেকে লুকিয়ে রাখতেই পারে। এর মধ্যে অনেক লোক আসবে কোত্থেকে? আর তুই আমাকে বা এসব কেন জিজ্ঞেস করছিস? ওসবের আমি কি জানি? আর ও তোকে কিছু লুকোতো না বললি যে? ও না লুকালে অন্য কারো সাথে চলে যেত নাকি? তোর ঘাড়ের উপর বসে অন্যের সাথে আর বলতে পারল না, তার আগেই টেবিলে উচ্চ শব্দে করাঘাত পড়ল। সামিয়া চমকে উঠল। মুখের বাকি কথাটুকু গলার কাছেই আটকে রইল। আজলান চেয়ার ছেড়ে ধীর পায়ে সোজা হয়ে দাঁড়ালো। এতক্ষণ তার মুখে যে ম্লান কৃত্রিম হাসিটা ছিল তা এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। সেখানে এখন ভর করেছে এক ভয়ঙ্কর থমথমে অন্ধকার। চোখ দুটো কুঁচকে সে সামিয়ার দিকে তাকালো। সেই দৃষ্টি এতই প্রখর আর বিষাক্ত যে সামিয়ার মনে হলো আজলান চোখ গিয়ে আগুনে ঝলসে দিবে। সে আঙ্গুল তুলে হিসিয়ে বলল, মুখ সামলে সামিয়া। তোর ওই নোংরা জিভ দিয়ে নওমির নামে আর একটা শব্দ উচ্চারণ করবি না। ও কি করতে পারতো আর কি পারতো না তা আমার চেয়ে ভালো এ দুনিয়ার কেউ জানে না। আর তুই বলছিস যে আমি বলছি ও লুকাতে পারতো না? এটা ভুল। হ্যাঁ, পারতো না, কারণ ও তোর মতো এতটা সস্তা, নোংরা আর নীচ মানসিকতার মেয়ে ছিল না। সামিয়া এবার পুরোপুরি ভড়কে গেল। সে কাঁপা কাঁপা গলায় নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে বলল, আহিল, তুই ভুল বুঝছিস। আমি জাস্ট বলছিলাম যে ও যদি তোকে ভালোই বাসতো তবে ওভাবে চলে গেল কেন?
তুই কেন আমাকে দোষ দিচ্ছিস? আমি কি করেছি? আহিল তাচ্ছিল্যের সাথে বলল। তুই কি করেছিস আমায় জিজ্ঞেস করছিস? তুই নাটক করছিস আমার সাথে? এটুকু বলে থামল সে। আবার বলতে শুরু করলো। তার ভেতরের পুঞ্জীভূত সব রাগ আর ঘৃণা যেন এক একটা শব্দের মাধ্যমে ঠিকরে বেরোচ্ছিল। আমি তো তোকে এখনো দোষ দিইনি সামিয়া। আমি তো জাস্ট একটা সাধারণ হিসেব মেলাচ্ছিলাম। কিন্তু চোরের মন যে সবসময় পুলিশ পুলিশ করে তা তুই নিজের মুখে তোর কথা দিয়ে প্রমাণ করে দিলি। আমি কি একবারও বলেছি নওমি অন্য কারোর সাথে গেছে? তাহলে তুই জানিস কিভাবে? আমি বলেছি ওকে কেউ উস্কে দিয়েছে, কেউ ওকে চুপ থাকতে বাধ্য করেছে। কিন্তু তুই নিজে থেকেই নওমির চরিত্রের ওপর কাদা ছেটাতে শুরু করলি কেন বলতো? যা তোকে বলা হয়নি সেসবও তুই কিভাবে নিজে নিজে সঠিক বলে ফেললি? কারণ ঠিক 3 বছর আগে এই নোংরা নাটকটা তুই নিজেই সাজিয়েছিলি। সামিয়ার মাথায় এখন বাজ পড়ল। তার হাত পা কাঁপতে শুরু করেছে। কপাল বেয়ে ঘামের ফোঁটা পড়ছে। গলা শুকিয়ে এসেছে। এসব এসব তুই বানিয়ে বলছিস আহিল? তোর মাথা খারাপ হয়ে গেছে। আমি কেন এসব করতে যাব? আমি তোর ফ্রেন্ড। আজলান একটা তাচ্ছিল্যের হাসি হাসল। ফ্রেন্ডের মুখোশ পরে তুই আমার পিঠে ছুরি মেরেছিস সামিয়া। আমার একটা হাসিখুশি সংসার তুই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলি। তুই ভেবেছিলি তুই নওমিকে ভুল বুঝিয়ে ঘর থেকে তাড়িয়ে দিবি, আর আমি সারা জীবন অন্ধ হয়ে থাকবো, কিছু জানতে পারবো না। তুই জানতিস না পাপের ঘোড়া একদিন না একদিন পূর্ণ হয়? থেমে আবার বলল, তবে তুই একদিকে সফল, আমাদের মধ্যকার সম্পর্ককে খুন করতে সফল। আমার মনে নওমির মনে আমার সম্পর্কে বিষিয়ে দেওয়ার তুই সফল। আমাদের জীবন থেকে 3টা বছর কেড়ে নিয়ে নরক বানিয়ে ফেলায় তুই সফল। সামিয়া কিছু বলার আগেই দরজা খুলে গেল। সেদিকে তাকিয়ে দেখল তুহি দাঁড়িয়ে আছে। সামিয়া বুঝল না নওমি এখানে কেন। আহিল হেসে বলল, বুস সামিয়া, আজকে তোকে স্পেশাল ট্রিটমেন্ট জান্নাত দিবে। মানে? তুহি এগিয়ে এসে বলল, আমার বোনের সাথে যা করেছেন তার জন্য আপনার পাওনা আছে না, সেটা আমাকেই দিতে হবে। সামিয়ার বুঝতে বাকি রইল না, কিন্তু বোন শুনে সে যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে বলল, বোন মানে? অত মানে তোর বোঝা লাগবে না, ভালোভাবে বলছি স্বীকার কর। কে মিলে কি করেছিস? সামিয়া এখনো মুখ খুলছে না। সে জেদ দেখিয়ে চিল্লিয়ে বলল, আমি কি করব? আমি কিছুই করিনি। শুধু আমাকে দোষারোপ করছিস। কার না কার কথা শুনে এসেছিস? কে বলেছে তোকে? ওই চরিত্র বলার আগে মনে হলো গালের ডান পাশটা বোধহয় ছিঁড়েই গেল। মাথা ঘুরে উঠল। ঝাপসা চোখে তাকাতেই দেখল তুহি অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। সে তাকাতেই ফুঁসতে ফুঁসতে বলল, খবরদার, নওমির নামে যদি আরেকটা বাজে কথা বলছেন, জিভ টেনে ছিঁড়ে ফেলবো একদম। সামিয়া অবাক না হয়ে পারল না। একটা টেকনোলজিস্ট তার মতো ডক্টরকে থাপ্পড় মেরেছে। সে রাগে গজগজ করতে করতে চিল্লিয়ে উঠতে গেল, তুমি? আহিল গর্জে উঠল, চুপ! আর একটা কথা বললে ব্যাপারটা ভালো হবে না সামিয়া। এখন তো তুই মারলো। তুই মেয়ে বলে আমি ছাড় দিয়েছি, কিন্তু এখন আরেকটা বাজে কথা বললে আমি ছেড়ে দেব না। আর সেটা তুহির মতো এত নরমও হবে না। বুঝতেই পারছিস? ভালোই মুখ খোল, আমাকে রাগাস না। আহিলের বাঘের মতো গর্জনে সামিয়া বিড়ালের মতো চুপসে গেল। আর কিছু বলতে পারল না। তুহি মেরেই মাথাটা ভনভন করে উঠেছে। সেখানে আহিল মারলে তো চলবে ইনশাল্লাহ। গল্প সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আমি হোমমেড ক্রাফটের আইটেম নিয়ে একটি নতুন চ্যানেল খুলেছি। আপনাদের যদি কারো ক্রাফট আইটেম ভালো লেগে থাকে, নিজের হাতে তৈরি করতে কিংবা অন্যের তৈরি করা জিনিস দেখতে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি একবার হলেও ভিজিট করে আসবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে ক্রাফটোরা ল্যান্ড। আমার চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।